রাত গভীর। আশেপাশে সব কয়েকটা বাড়ির বাতি নিভিয়ে ফেলা হয়েছে। বাইরের চিঁচি পোকার ডাক ছাড়া আর কোন শব্দ নেই। ধারার ভীষণ অস্থির বোধ হচ্ছে। বিকেলে সেই যে শুদ্ধ ধারাকে এই বাড়িতে ফিরিয়ে এনে রেখে গেছে আর তার কোন পাত্তা নেই। এমনকি ফেরার সময় পুরো রাস্তায় ধারার সাথে কোন ধরনের কোন কোথাও বলেনি সে। সারাটা পথ গম্ভীর হয়ে থেকেছে। এত রাত হয়ে গেল, মানুষটা এখনো বাড়ি ফিরে এলো না যে। খোদেজা আর চমকিও রুমের বাতি বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। ধারা একবার ভাবল শাশুড়িকে ডেকে তুলেই না হয় বলা যাক কথাটা। ভাবা মতো কাজ করবার জন্য অগ্রসর হতেই ধারা কাঠের সিঁড়িতে ঠকঠক পায়ের আওয়াজ শুনতে পেল। দ্রুত গতিতে রুমে প্রবেশ করেই শুদ্ধ ধারার কাছে এসে কোন ভালো মন্দ না বলে সরাসরি বলে উঠল, ধারা, আপনি কোথায় ভর্তি হবেন না হবেন কিছু ঠিক করেছেন? ধারা সংকুচিত হয়ে ধীরে ধীরে বলল, বাবা তো কিছু বলেনি, আমি আর পড়ব কিনা। এখানে আপনার বাবার বলার কি আছে? আপনি পড়তে চান কি চান না সেটা বলুন। ধারা মাথা নিচু করে চুপ করে রইল। শুদ্ধ আশাহত হয়ে বিরক্তি মাখা গলায় বলল, ধারা, এইসব কি আমাকে একটু বোঝাতে পারেন? আপনার কোন ধারণা আছে আপনি নিজের সাথে কি করছেন? আপনার কারখানা দেখে আমি জাস্ট শূকর হয়ে থাকি। আপনাকে যে যা বলে আপনি তাই করেন। আপনার নিজের কোন আলাদা চিন্তা ভাবনা নেই, নিজের কোন ইচ্ছা নেই, নিজের কোন সিদ্ধান্তও নেই। সামনের জন উঠতে বললে উঠেন আর বসতে বললে বসেন। আপনি একটা প্রসেসর বডির মতো হয়ে আছেন। শরীরটা তো আপনারই, কিন্তু এর ভেতরকার ইচ্ছা, ভাবনা, চালনাশক্তি সব অন্যদের হাতে। আপনি সবাইকে এত কেন ভয় পান ধারা? তারা তো আপনার আপনাজনই। কোন ভুল হলে হয়তো আপনার উপর রাগ করবে, বকা দিবে, মেরে তো আর ফেলবে না। আপনি কেন এত আতঙ্কিত হয়ে নিজের সবকিছু অন্যদের উপর ছেড়ে দেন? ধারা একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ইচ্ছে করছে শুদ্ধ এই প্রশ্নবিদ্ধ নজর থেকে নিজেকে লুকিয়ে ফেলতে। যে প্রশ্নের আদৌ কোন সুস্পষ্ট উত্তর ধারার কাছে নেই। নিজের নজরকে লুকাতে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে ধারা বারবার ডান হাত দিয়ে কপালের কার্নিশটা খুঁজতে লাগল। শুদ্ধ এই ব্যাপারটা আগেও অনেকবার লক্ষ্য করেছে। ধারা যখনই অতিরিক্ত নার্ভাস হয়ে যায় সে তার হাত দিয়ে কপালের কার্নিশ খুঁজতে থাকে। শুদ্ধ সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম স্বরে বলল, ধারা, এভাবে নিচে তাকিয়ে থাকবেন না। তাকান আমার দিকে। তাকান বলছি। ধারা ঢোক গিলে আস্তে আস্তে তাকালো শুদ্ধ দিকে। শুদ্ধ দুহাত দিয়ে ধারার বাহু ধরে বলতে লাগলো, আপনার কোন ধারণাও নেই ধারা, আপনি নিজেই নিজের সাথে কত বড় অন্যায় করছেন। এভাবেই শুধু সবার কথা মেনে চললে আপনার নিজের বলে কোন ব্যক্তিত্ব থাকবে না। আপনি জানেন, আপনার যে নিজের বলে কোন সত্তা নেই, কোন অস্তিত্ব নেই। আপনার দিকে তাকালে শুধু অনেকগুলো মানুষের ছায়া দেখতে পাই। পাই না শুধু একটা আমি কে দেখতে, একটা ধারাকে দেখতে। আপনি কোথায় ধারা? কোথায় আপনি? আমি আপনাকে দেখতে চাই। একটা ধারাকে দেখতে চাই। ধারার চোখ থেকে টপ করে এক বিন্দু জল গড়িয়ে পড়ল। শুদ্ধ সেই জল হাত দিয়ে মুছে দিয়ে বলল, কাঁদবেন না ধারা। শুধু একটা কথা মনে রাখবেন, আপনি পাশ করুন বা ফেল করুন, ভালো করুন, খারাপ করুন, আমি সব সময় আপনার সাথে আছি। সব সময়। ধারা কিছুটা আবেগাপ্লুত হয়ে শুদ্ধ দিকে তাকিয়ে রইল। এমন ভাবে কখনো তো কেউ বলেনি তাকে। সবাই শুধু তার থেকে তার সেরাটাই চেয়েছে। এর থেকে কম সব অগ্রহণযোগ্য। কিছুক্ষণ পর ধারা একটু স্বাভাবিক হলে শুদ্ধ বলল, আচ্ছা ধারা, আপনার রেজাল্ট তো মোটামুটি ভালোই ছিল। একটুর জন্যই ক্লাস মিস হয়েছে। সায়েন্সের সাবজেক্টগুলোতেই কম মার্ক পেয়েছেন আপনি। আপনি বেশি ভালো পারেন কোন সাবজেক্টগুলো? আমি বেশি ভালো পারি বাংলা। বাংলার গল্প, কবিতাগুলো আমার খুব ভালো লাগে। ইংরেজিও ভালো পারি। সায়েন্সের সাবজেক্টগুলোও মোটামুটি পারি কিন্তু ওগুলো আমার পড়তে ভালো লাগে না। বুঝেছি। ধারা, আমার কথাটা এবার মনোযোগ দিয়ে শুনুন। আমি এতক্ষণ আপনাকে নিয়ে ভেবেছি। সব খোঁজ খবর নিয়েছি। আপনি একটা কাজ কেন করেন না? আপনি অ্যাডমিশন টেস্ট দিন। ধারা জট করে শুদ্ধ দিকে তাকিয়ে বলল, অ্যাডমিশন টেস্ট মানে? ইউনিভার্সিটিতে? ধারার কথাটা হজম হলো না। ধারা গ্রামের মেয়ে। ইউনিভার্সিটির সম্পর্কে খুব একটা জ্ঞানও নেই তার। শুধু জানে এটা খুব একটা বড় কিছু। অনেক যোগ্যতার প্রয়োজন সেখানে পড়তে হলে। দেশের সেরাদের সাথে লড়াই করতে হয়। ধারা সাধারণ মেয়ে হয়ে এত কিভাবে পারবে? সম্ভবই না। ধারা ভড়কে যাওয়া গলায় বলল,
কি বলেন? আমি কি পারবো নাকি? অসম্ভবের মতো তো কিছু বলিনি। আর আমি তো বলছি না আপনি দিলেই পারবেন। কিন্তু একটা চেষ্টা তো করা যেতে পারে। আমি এ নিয়ে অনেক খোঁজ খবর নিয়েছি। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। সব বিশ্ববিদ্যালয়ের সার্কুলার বের হয়ে ফর্ম ফিল আপও হয়ে গেছে। শুধু একটা বিশ্ববিদ্যালয়ের বাকি আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটারও এতদিনে হয়ে যাবার কথাই ছিল, কিন্তু এই বছর এমন রাজনৈতিক গোলযোগের জন্য ঢাকায় ঝামেলা হওয়ায় এটার ফর্ম ফিল আপ স্থগিত করে রাখা হয়েছিল। আর মাত্র কদিনই এখন বাকি আছে এটার লাস্ট ডেটের। আপনি এখানেই দিবেন। এখানে অনেকগুলো ইউনিট। পরবর্তীতে যেন বাংলা সাবজেক্টটা পাওয়া যায় এরকম একটা ইউনিটে দিবেন। বাংলা সাবজেক্ট। সায়েন্সের কোন সাবজেক্ট নেই? আছে। কিন্তু আপনি তো বললেন আপনার সায়েন্সের সাবজেক্ট ভালো লাগে না। আর যেটা ভালো লাগে না সেটা পড়ে কখনোই ভালো কিছু করতে পারবেন না। বাংলা আপনার ভালো লাগে যেহেতু বাংলা নিয়ে পড়বেন, ভালো রেজাল্টও করতে পারবেন। বাবা আর কাকা কখনোই রাজি হবে না। তারা তো সায়েন্স ছাড়া অন্য কিছু শুনতেই পারে না। আর্টসের কিছু শুনলেই নাক সিটকায়। ধারা, সায়েন্স, কমার্স, আর্টস কোনোটাই কোন থেকে ফেলনা কিছু না। কিছু মানুষ জাস্ট এগুলোর মধ্যে একটা সস্তা, দামির মাত্রা টেনে রেখেছে। পৃথিবীর সবাইকেই তো আর ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে না। সবকিছুরই প্রয়োজন সমাজের আছে। পৃথিবীর অন্য দেশগুলোতে গিয়ে দেখুন সাবজেক্ট নিয়ে ওখানে এমন বদ্ধ ধারণা নেই। বাড়াবাড়িও নেই। যার যেটায় ইন্টারেস্ট, পছন্দ, সে সেটা নিচ্ছে। আমাদের দেশেই শুধু কিছু মূর্খ জাতির দল এইভাবে কমার্স, আর্টসকে তাদের চিন্তা দিয়ে নগণ্য বানিয়ে রেখেছে। আপনি বাংলা অথবা যদি মানবিক বিভাগের অন্য কোন সাবজেক্ট পান সেটা পড়েও ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। শুধু সেটাই করুন যেটা আপনার ভালো লাগে। ধারা কিছুই বলল না। বিভ্রান্ত বোধ করতে লাগলো। ধারাকে চুপ করে থাকতে দেখে শুদ্ধ ধারার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ধারা, এত ভয় পাবেন না। আপনার বাবা আর কাকা নাকি আপনার এ প্লাসি নিশ্চিত করবার জন্য 1 বছর গ্যাপ দিয়ে আপনাকে ফার্স্ট ইয়ারেরই 2 বছর রেখেছিল। একটা স্টুডেন্ট হিসেবেও কি আপনি বুঝেননি একটা বছরের কতটা গুরুত্ব? তখনও কি আপনার কিছু বেঠিক মনে হয়নি ধারা? একবার তো একটু নিজের মনের মতো করে দেখুন, সব ভালোই হবে। নিজেকে এত ছোট মনে করবেন না ধারা। চেষ্টা করতে তো কোন অসুবিধা নেই। হয়তো আপনিও পারবেন। এত বড় ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। তখন দেখবেন আপনার বাবাও আপনার উপর প্রাউড ফিল করবে। আমার একটা বন্ধু আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটিতে থার্ড, ফোর্থ ইয়ারে থাকাকালীন অ্যাডমিশন কোচিংয়ের কিছু ক্লাস করাতো। এখন অবশ্য একটা অনলাইন বিজনেসের পাশাপাশি একটা জবের প্রিপারেশন নিচ্ছে। এখন আমাদের শহরেরই আছে। ওকে আমি বলবো আপনাকে পড়াতে। আর তাছাড়া আমি তো আছি। আপনার যা সাহায্য লাগে আমি করব। আমি পাশে আছি। শুধু নিজের উপর আপনি একটু বিশ্বাস রাখুন ধারা। ধারার কাঁধে হাত রেখে শুদ্ধ পরম ভরসা মাখা গলায় বলল, আমরা একটা চেষ্টা করি ধারা। বলুন ধারা, করবেন তো? ধারা দ্বিধান্বিত চোখে শুদ্ধ র দিকে তাকিয়ে রইল। ভোর হতে না হতেই শুদ্ধ ধারাকে ডেকে তুলল। বাইরে তখনও অন্ধকার। ভোরের আলো ঠিকমতো ফুটেনি। ধারাকে বেশ কয়েকবার ডাকতে হলো শুদ্ধকে। পিটপিট করে হালকা চোখের পাপড়ি খুলতেই ধারা দেখল শুদ্ধ তাকে ক্রমাগত ডেকে যাচ্ছে। ধারাকে চোখ মেলতে দেখেই শুদ্ধ প্রসন্ন মুখে বলে উঠল, ধারা উঠুন, পড়তে বসবেন না? ধারা চোখ ডলতে ডলতে উঠে বসে বলল, এত সকালে? এখনও তো দেখি সকালও হয়নি ঠিক মতো। আমাদের হাতে তো খুব বেশি সময় নেই। মাত্র 2 মাসের মতন আছে। আমরা এমনিতেও পিছিয়ে আছি। শুদ্ধ এমন ভাবে, আমরা আমরা বলতে লাগলো যেন শুধু ধারা না ধারার সাথে সেও পরীক্ষা দেবে। তারই প্রস্তুতি শুরু করবে এখন দুজন। ধারা নিচে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসল। তার ঘুম এখনো কাটেনি। বারবার হাই তুলে তারই জানান দিচ্ছে সে। ধারা ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আজকে না হয় থাক। গতকালই তো মাত্র ঠিক করলাম অ্যাডমিশন দেব। কালকে থেকে একদম ঘুমছে পড়ব। আজকে এখন একটু ঘুমিয়ে থাকি। জি না, আজকে থেকে আমরা পড়া শুরু করব। এখন থেকেই করব। এভাবে কালকে কালকে করতে থাকলে কাল আর কোনোদিনও আসবে না। আমি পড়ব যে, কি দেখে পড়ব? বই কি এখনো কেনা হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনি বই কিনলেন কখন? এত সকালেই দোকান খুলে ফেলেছিল। আমি কালকে রাতেই বই কিনে এনেছিলাম। তারপরই আপনার সাথে কথা বলেছি।
তার মানে আপনি আগে থেকেই বুঝেছিলেন আমি রাজি হয়ে যাব? ঠোঁট চেপে হেসে শুদ্ধ ধারার গাল টেনে বলল, হ্যাঁ, বুঝেছিলাম। কারণ আপনি যে আমার লক্ষ্মী বউ। এভাবে বাচ্চাদের মতো গাল টেনে দেওয়ায় ধারা হতবাক হয়ে গেল। শুদ্ধ তারা দিয়ে বলল, নিন, পড়া শুরু করুন। আমি আমার বন্ধুর থেকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক দাগিয়ে এনেছি। সেখানে থেকেই শুরু করুন। ধারা সাধারণ জ্ঞানের একটা বই নিয়ে পড়া শুরু করলো। আর শুদ্ধ আরেকটা বই নিয়ে পড়া কম করার জন্য শুধু ইম্পর্ট্যান্টগুলো দাগিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর কিছু একটা ধারাকে বোঝানোর জন্য সামনে তাকাতেই দেখে ধারা বালিশের সাথে হেলান দিয়ে ঘুমে বেহুশ। আবারও তাকে ডেকে তুলে পড়তে বসালো শুদ্ধ। কিছুক্ষণ পড়ার পর আবারও একটু পরপরই ঘুমে ঝিমাতে লাগলো ধারা। আর তাকে ডেকে তুলতে তুলতে ক্লান্ত হলো শুদ্ধ। তবুও সেই একই অবস্থা। পরীক্ষার পর রেজাল্ট অবধি দীর্ঘ সময় আর কিছু পড়া হয়নি বলে সকালে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস এমনিতেই পেয়ে বসেছে ধারাকে। তার উপর তার যেই গাঢ় ঘুম। রাতে একবার ঘুমালে কোলে করে তুলে নিয়ে গেলেও বোধহয় টের পাবে না। এই মেয়েকে কিভাবে শুদ্ধ সকালে উঠিয়ে পড়াবে তা ভেবেই মাথায় হাত দিয়ে বসে রইল শুদ্ধ। ধারা তখন আবারও মাথা হেলিয়ে ঘুমিয়ে রয়েছে। কিছু সময় এভাবে পার হবার পর হঠাৎ শুদ্ধ চেঁচিয়ে উঠল, ধারা, আপনার বাবা এসেছে। ধড়ফড় করে উঠে বসে পড়ল ধারা। আশেপাশে চোখ বুলিয়ে যখন বুঝল এটা শুদ্ধ মজা ছাড়া আর কিছু না, তখন সরু চোখে তাকালো শুদ্ধ দিকে। শুদ্ধ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার শ্বশুর মশাইটাকে আমি এই মুহূর্তে অনেক মিস করছি। এই মুহূর্তে একমাত্র তিনি থাকলেই হয়তো আপনার ঘুম তাড়াতে পারত। ধারা সেই কথায় পাত্তা না দিয়ে হাই তুলতে লাগলো। শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সদ্য কল থেকে আনা এক জগ ঠান্ডা পানি নিয়ে ফিরে এলো সে। বিছানার পাশে টেবিলে রেখে আবারও ধারার একটা বই নিয়ে বসল। জগের দিকে তাকিয়ে ধারা বলল, শুধু শুধু এক জগ পানি আনতে গেলেন কেন? এত সকাল সকাল কি আর এত পানির পিপাসা পাবে? শুদ্ধ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্বাভাবিক কণ্ঠে বলল, পানি খাবার জন্য আনিনি। তাহলে এরপর থেকে আপনি যতবার ঝিমাবেন ততবার আপনার মাথায় পানি ঢালা হবে, সেই জন্য এনেছি। শুদ্ধ কথা শুনে চক্ষু ছানাবড়া হয়ে গেল ধারার। কি বলে লোকটা? শ্রাবণের শেষ সপ্তাহ। সকালে ঘুম ভাঙতেই চোখে পড়ল বাইরের তুমুল বর্ষণ। টিনের চালের বৃষ্টির অপূর্ব ঝমঝম শব্দ কানে শ্রুতিমধুর আবেশ সৃষ্টি করে। ঘুমু ঘুমু চোখে বারান্দার বৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে ধারা একবার চোখ বুলালো ফাঁকা রুমটিতে। শুদ্ধকে দেখা যাচ্ছে না। এমনিতে তো আজকাল পড়া শুরু করার পর থেকে প্রতিদিন ভোর হতে না হতেই ধারাকে উঠিয়ে দেয়। আজ হঠাৎ ব্যতিক্রম হলো কেন? ধারা একটা হাই তুলে উঠে বসল। ঘড়ির দিকে তাকিয়ে বুঝল আসলেই অনেক বেলা হয়ে গেছে। বাইরে বৃষ্টি বলে তেমন বোঝা যাচ্ছে না। দেরি হয়ে গেছে বুঝতে পেরেও ধারার মধ্যে তাড়াহুড়োর কোন লক্ষণ দেখা গেল না। সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখা প্রকৃতির একটা সুন্দর সারপ্রাইজ। চারপাশটা কেমন যেন হিমেল আবরণে জড়িয়ে আছে। ধারা গায়ের পাতলা কাঁথাটা টেনে পা থেকে গলা পর্যন্ত আষ্টেপৃষ্ঠে মুড়িয়ে রাখল। এভাবে ঘুমু ঘুমু ভাবটা নিয়ে হালকা উষ্ণতাটা ধারার ভালো লাগছে। এভাবেই আপাদমস্তক কাঁথায় পেঁচিয়ে ধারা হাঁটুতে মুখ ভাঁট দিয়ে রেখে বারান্দায় তাকিয়ে বৃষ্টি দেখতে লাগলো। টিনের চালে বৃষ্টির শব্দ পৃথিবীর সেরা শ্রুতিমধুর শব্দগুলোর একটি। এতদিন নিজেদের পাকা দালানে বসে বসে এই শ্রুতিমধুর ধ্বনি থেকে ধারা বঞ্চিত ছিল। আহ, কি সুন্দর! তার এই সুন্দর মুহূর্তের ব্যাঘাত ঘটালো ফোনের কর্কশ রিংটন। তার ছোট কাকি রুনা ফোন করেছে। ফোন রিসিভ করে অনেক কথাই হলো তার সাথে। ধারার বিয়েতে উপস্থিত না থাকতে পারায় রুনা ভীষণ দুঃখ প্রকাশ করল। কাকির সাথে কথা শেষ হলে ধারা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কুচকানো জামা কাপড় হাত দিয়ে ঠিক করে এলোমেলো চুলগুলোকে হাত খোপা করে নিল সে। কাঠের সিঁড়ি দিয়ে ধারা নিচে নেমে দেখল খোদেজা বারান্দায় টিনের ফুটো দিয়ে টুপটুপ করে পড়া বৃষ্টির পানির জায়গায় জায়গায় মগ, পাতিল, ছোট ছোট বাটি পেতে রাখছে। বড় বড় বালতিগুলোর সব বাইরে পাতা। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য। মাঝের চৌকিতে চুমকি বেঘরে ঘুমাচ্ছে। শুদ্ধ একটা মোড়ার উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বসে বসে ল্যাপটপ চালাচ্ছে। খোদেজা মগ, বাটিগুলো ঠিক ঠিক জায়গায় রাখতে রাখতে বলল, সেই রাত থেকে বৃষ্টি নামছে। তবুও এতক্ষণে একটু জ্বর কমে নাই। আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি থাকবো রে মাহতাব। ঘর দুয়ার বৃষ্টিতে সব ভাইসা যাইব মনে হইতাছে। শুদ্ধ ল্যাপটপের থেকে দৃষ্টি না সরিয়েই বলল, ভেসে গেলে যাবে আম্মা।
আমরা একটা কলা গাছের ভেলা বানিয়ে ভাসতে ভাসতে ঘুরব। খোদেজা কপট রাগ দেখিয়ে বলল, ফাইজলামো করিস না তো। মায়ের দিকে তাকিয়ে শুদ্ধ হাসতে লাগলো। স্বভাবতই তার গাল ডেবে গেল। প্রতিবারের মতোই একটা ধাক্কা খেল ধারা। ছেলেদের গালের টোলক যে এত সুন্দর হয় তা শুদ্ধকে না দেখলে বোঝা সম্ভব না। কাঠের সিঁড়িতে ধারাকে অমন্থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে খোদেজা বলল, বউ, ওইখানে দাঁড়ায় আছো কেন? আসো, নিচে আসো। ধারা নিচে নেমে এলে খোদেজা বলল, তুমি তো মনে হয় এখনো মুগ্ধও নাই না। এই বৃষ্টির ভিতরে আর কলপারে যাবা কেমনে? একটা কাজ করো, দরজার সামনে পাতা বালতি থেকে বৃষ্টির পানি দিয়া মুখ ধুয়ে ফেলো। খোদেজার কথা মতোই করল ধারা। টুথব্রাশ নিয়ে দরজার সামনেই দাঁড়িয়ে দাঁত ব্রাশ করে ধারা মুখ দিয়ে বালতি থেকে পানি তুলে মুখ ধুয়ে নিল। বাইরে বৃষ্টির জাতেজ, পায়ের কাছটায় বৃষ্টির ছাটে ভিজে আসলো ধারার। ফিরে এসে দেখল শুদ্ধ, নজর এখনো ল্যাপটপেই। আজ ইচ্ছে করেই ধারাকে এত বেলা করে ঘুমাতে দিয়েছে শুদ্ধ। গতকাল অনেক রাত পর্যন্তই পড়েছে ধারা। তাই আজ এই বৃষ্টির দিনে একটু ছাড় না হয় দেওয়াই যাক। খোদেজা চৌকির কাছ দিয়ে যাবার সময় চুমকির গায়ের কাঁথা টেনে বলল, ওই মায়া, উঠো। আর কত ঘুমাবি? তাড়াতাড়ি উঠো। চুমকি একবার চোখ পিটপিট করে তাকিয়ে খোদেজা চলে যাবার পর আবারও কাঁথা টেনে ঘুমিয়ে পড়ল। শুদ্ধ বলল, আম্মা কিছু খেতে দাও, খিদে লাগছে তো। গরম গরম ভাত দাও। খোদেজা বলল, এই বৃষ্টির মধ্যে আমি গরম গরম ভাত পাবো কই? গতকালের দোকান থেকে আনা পাউরুটি আর কলা আছে। তোমরা সবাই তা দিয়েই কাজ সাইরা নাও বাবু। আমার পান্তা ভাতেই হবে। এই বলে খোদেজা পাউরুটি আর কলা বের করে ধারা আর শুদ্ধকে দিল। চুমকিটা রেখে দিল পরে উঠে খাবে বলে। শুদ্ধ পাউরুটিতে কামড় বসাতে বসাতে তার মাকে বলল, আম্মা, তুমিও একটা পাউরুটি খেয়ে নাও। পান্তা ভাত খাওয়া লাগবে না। তা না হয় খাইলাম একটা। দুপুরে কি খাবি? আজকে তো চুলায় রান্না করা যাইব না কোনো মতেই। রসুইঘরের চালা একদিকে কাইতো হইয়া বৃষ্টির পানি সব ডুবতাছে। মাটির চুলা ভিজা রইছে। আগুন ধরব না। তোরে কবার বলছিলাম রসুইঘরের চালটা আগে ঠিক কইরা নি। কবে বৃষ্টিতে ভাইঙ্গা পড়ে। দেখলি তো, আমার কথাই সত্যি হইল। এদিকে সিলিন্ডারের গ্যাসও শেষ। ঘরের মধ্যে যে রান্না করব তারও উপায় নাই। এখন বল, কি হইব? শুদ্ধ মোড়া থেকে পা নামিয়ে বলল, আচ্ছা বেশ। দোষটা যেহেতু আমারই, আজকের রান্নাটাও আমিই করব। করবিটা কেমনে? তোমার না একটা আলগা ছোট মাটির চুলা আছে আম্মা? গত বছর চুমকি বায়না ধরায় বানিয়ে দিয়েছিলে। এইটা তো চুমকি ঘরের মধ্যেই রেখে দিয়েছিল। এইটা বের করো। কি জানি বাপু, আমি বুঝি না তোর কাজ কারবার। আহা আম্মা, তুমি বের করো তো, তারপর দেখো আমি কি করি। শর্টকাটে আজকে আমি খিচুড়ি রান্না করব। সাথে ডিম ভাজা। বৃষ্টির মধ্যে খিচুড়ি ডিম ভাজা দারুণ হবে। খোদেজা চৌকির তলা থেকে মাটির আলগা চুলাটা বের করে আনতে গেল। ধারা এতক্ষণে জিজ্ঞাসা করল, আপনি রান্নাও করতে পারেন? হ্যাঁ, কি বলেন? এত অবাক হবার কি আছে? খাওয়াটা কি শুধু মেয়েদের কাজ? ছেলেরা কি খায় না? তাহলে তারা রান্না করতে পারবে না কেন? মেসে থাকতে তো আমার রান্না আমি করে খেতাম। আজকে আমার রান্না খেয়ে দেখবেন। মনে হয় না অতটাও খারাপ রান্না করি। ধারা সত্যিই অবাক হয়েছিল। গ্রামে তো সে এতদিন এই দেখে এসেছে। ছেলেরা রান্না করা তো দূর, রান্নাঘরের নাম থেকেও 100 মাইল দূরে থাকে। নিজেদের বাড়িতেও তো এতদিন এমনটাই দেখে এসেছে ধারা। মেয়েলি কাজে হাত লাগানো নাকি পুরুষদের জন্য শোভা পায় না। আজকে শুদ্ধ রমুখের সম্পূর্ণ ব্যতিক্রমী কথা শুনে অবাক না হয়ে ধারা কিভাবে পারে। ততক্ষণে খোদেজা চুলা নিয়ে চলে এসেছে। শুদ্ধ সামনে রেখে বলল, শুধু এই চুলা দিয়ে কি হবে আমি কিছু বুঝতাছি না কিন্তু। রান্নাঘর থিকা লাকড়ি আনবি কেমনে? এই বৃষ্টির মধ্যে আনতে গেলে তো সবই ভিজা যাব। আর এই ঘরের মধ্যে তুই চুলা ধরাবি কেমনে? ওটা আমি ব্যবস্থা করে নেব। এই বলে শুদ্ধ উঠে বারান্দায় গেল। একটা বহু পুরনো ভাঙা চেয়ার পড়েছিল অনেক আগে থেকেই। সেটাকে একটা দা দিয়ে কয়েক টুকরো করল। নিজের রুমে গিয়ে একটা ব্যাগে ভরে পুরনো কাগজপত্র নিয়ে এলোর সাথে করে। সেগুলো সহ চুলোটাকে বাতাসের প্রবাহের বিপরীতের বারান্দায় নিয়ে এমনভাবে রাখল যাতে ধোঁয়া সব বাইরে চলে যায়। এর জন্য ঘরের দরজাও সম্পূর্ণ খুলে দিল। বাইরে তখন একনাগাড়ে বৃষ্টি ঝরেই যাচ্ছে। খোদেজা দরজার ধারে গিয়ে বৃষ্টির পানি দিয়ে চাল ডাল ধুয়ে আনল। ধারা বসে বসে বটি দিয়ে পেঁয়াজ মরিচ কেটে দিল। চুমকি ততক্ষণে এমন শোরগোলের আওয়াজ পেয়ে ঘুম ছেড়ে উঠে বসল।
ব্যাপারটা বোধগম্য হতেই উৎফুল্ল হয়ে বিছানা থেকে নেমে আসলো সে। শুদ্ধ সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাসিত গলায় বলল, মাহতাব ভাই, আজকে কি আমরা চড়ুইভাতি করতাছি? শুদ্ধ হেসে বলল, হ্যাঁ রে চুমকি, এটাকে একটা ছোট খাটো চড়ুইভাতি বলাই যায়। কি বলেন ধারা? ধারা থতমত খেয়ে উঠল। শুদ্ধ যে হঠাৎ করে তার নাম উচ্চারণ করবে এটা সে ভাবতে পারেনি। শুদ্ধ বলল, আপনি তো এমনভাবে চমকে গেলেন যেন আমি ভূত দেখার কথা বললাম। বাই দা ওয়ে, আপনি না একদিন বাঁশঝাড়ের নিচে কি দেখেছিলেন? আপনার ওই ভূত বন্ধু এসে আবার দেখা দিয়েছিল। খানিক শাসনের চোখে শুদ্ধ দিকে তাকালো ধারা। চুমকি ভূতের কথা শুনে ভয় পেয়ে বলল, বাবা গো, তুমি কি দেখছিলা ভাবি? আমি হইলে তো সেখানেই অজ্ঞান হইয়া যাইতাম। খোদেজা পেছনে থেকে বলে উঠল, ওই ছেমরি, তুই পরে অজ্ঞান হইস। এখন যায়া আগে মুখ ধুইয়া আয়। বৈশা বৈশা সবার কাছে মুখের গন্ধ ছড়াইতাছে। গাল ফুলিয়ে মুখ ধুতে গেল চুমকি। শুদ্ধ মাটির চুলায় কয়েকটা লাকড়ি লুকিয়ে কাগজের টুকরো দিয়ে আগুন ধরালো। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ছেয়ে গেল ঘর। সবাই কাশতে আরম্ভ করে দিল। খোদেজা কাশতে কাশতে বলল, ওই মাহতাব, তুই ওঠ। কি যে করতাছস? শুদ্ধ বলল, আম্মা, আমি বলছি না আজকে আমি একা রান্না করব। কোন লেডিস হাত দিবে না। তোমরা চৌকির উপর পা তুললে বসত। শুদ্ধ চুলায় সব মশলাপাতি কষিয়ে চাল ডাল দিয়ে দিল। ধারা শুধু তাকিয়ে তাকিয়ে শুদ্ধ রান্না দেখতে লাগলো। মহা আনন্দে চুলার সামনে বসে রইল চুমকি। তাকে দেখে মনে হচ্ছে তার এখনই খেতে ইচ্ছে করছে। বাইরে তখনও ঝরছে অবিরাম শ্রাবণধারা। টিনের চালে ঝমঝম শব্দ। ভেজা মাটির গা বেয়ে পুকুরের দিকে নেমে যাচ্ছে বৃষ্টির জল। আর ঘরের ভেতর চলছে চারটে মানুষের একটু পর পর হাসি ঠাট্টা। এভাবেই গল্প, হাসি, মজায় একসময় ওদের খিচুড়ি রান্না শেষ হলো। রান্না শেষ হতেই খোদেজা বলল, নে এবার তোরা হাত মুখ ধুয়ে নে। আর যে গোসল করবি কর। খোদেজার মুখের কথা শেষ হতে না হতেই চুমকি এক দৌড়ে বাইরে চলে গেল। খোদেজা চেঁচিয়ে উঠে বলল, কি করতাছস চুমকি? এই বৃষ্টির মধ্যে ভিজিস না। ঠান্ডা লাইগা যাইব। পুকুর থিকা তাড়াতাড়ি কয়টা ডুব দিয়া আয়াপর। বৃষ্টিতে ভিজিস না বেশি। খোদেজার কথাগুলো বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়ে তেমনভাবে চুমকির কানে পৌঁছালো না। আর যদিও বা পৌঁছালো সে তেমন বা করল না। চুমকি তো তখন মনের সুখে বৃষ্টিতে ভিজছে। শুদ্ধ তার মাকে বলছে, থাক আম্মা, ভিজুক, প্রতিদিন তো আর ভিজে না। মাঝে মাঝে একটু আধটু ভিজলে সমস্যা হয় না। খোদেজা তাই চুপ হয়ে গেল। চুমকি বৃষ্টি ভেজা অবস্থায় হঠাৎ দৌড়ে গিয়ে দরজায় দাঁড়ানো ধারাকে টেনে আনলো বৃষ্টিতে। ধারার সামনে শুদ্ধ দাঁড়িয়েছিল। ধাক্কা লাগায় ধারার সাথে সেও চলে এলো বাইরে। বৃষ্টিতে দাঁড়িয়ে অবাক হয়ে ধারার দিকে তাকিয়ে বলল, আরে। ধারা পুরো ভিজে গিয়ে জবুতবু হয়ে বলল, আমি কি ইচ্ছে করে আপনাকে এনেছি নাকি? ধাক্কা লেগেছে। আর আপনি তো এই মাত্র বললেন, একটু আধটু ভিজলে কিছু হয় না। তাহলে সমস্যা কি? শুদ্ধ ভিজে যাওয়া মাথার চুলগুলোতে হাত বুলিয়ে মৃদু হেসে বলল, ধারা, আপনি কিন্তু চালাক হয়ে যাচ্ছেন। ধারা আর চুমকি একে অপরের দিকে তাকিয়ে খানিক ঠোঁট চেপে হাসল। ওরা তিনজন উঠোনে দাঁড়িয়ে শ্রাবণের জড়িয়ে দেওয়া আনন্দের উল্লাসে মেতে উঠল। দৌড়াতে গিয়ে চুমকি কাদায় পিছলে পড়ে গেল। তা দেখে হাসিতে ফেটে পড়ল ধারা শুদ্ধ। খানিক বাদে দরজার কাছে দাঁড়ানো খোদেজাকেও টেনে নিয়ে এলো শুদ্ধ। খোদেজা মিথ্যার রাগের ভান ধরে বলল, আরে আরে কি করস কি? তোরা ভিজ, আমার কি আর সেই সময় আছে? শুদ্ধ শুনল না। মাকে টেনে নিয়ে এলো নিজেদের কাছে বাইরে। পানি ছিটিয়ে ছিটিয়ে আজমাকেও নিজেদের সাথে বাচ্চা বানিয়ে দিল তারা। গোসল শেষে দুপুর হলে মেঝেতে মাদুর বিছিয়ে একসাথে খেতে বসল সবাই। খোদেজা সবার প্লেটেই খিচুড়ি বেড়ে দিল। গরম ধোয়া ওঠা খিচুড়ি, তার সাথে ডিম ভাজা। দেখে যেন সবার পেটে খিদে মোচড় দিয়ে উঠল। চুমকি হঠাৎ বাত সাধল। সে হাত দিয়ে খাবে না। তার ভালো লাগছে না। তাকে খাইয়ে দিতে হবে। বিরক্ত হবার ভান ধরেও খোদেজা শেষমেশ চুমকির আর্জিতে ধরা দিল। নিজের প্লেট থেকে খাইয়ে দিতে লাগলো চুমকিকে। চুমকি তো ভীষণ খুশি। শুদ্ধ বলে উঠল, আম্মা, শুধু কি চুমকিকেই খাইয়ে দিবা? আমাকেও একটু দেখো। এই বলে শুদ্ধ মায়ের কাছে গিয়ে মুখ হা করে রইল। আনন্দের সাথে খাইয়ে দিতে লাগলো খোদেজা। ধারা হাসি মুখে সেদিকে তাকিয়ে রইল। দৃশ্যটা এতটাই সুন্দর। ধারাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খোদেজা বলল, বউ, তুমিও হা করো তো। তুমি বাদ যাবা কেন? শাশুড়ি হয়েছি তাতে কি হয়েছে? ওরা যেমন তুমিও আমার কাছে অমনি।
নাও হা করো। খোদেজা এক নলা ধারার দিকে বাড়িয়ে দিল। ধারাও মুখ হা করে খোদেজার হাত দিয়ে খেল। সবকিছু ভীষণ ভালো লাগতে লাগলো তার। এমন মুহূর্ত সে খুব কমই দেখেছে। তাদের বাড়িতে তো সবাই সবসময় এক প্রকার গম্ভীর হয়ে থাকে। সবকিছু চলে কড়া নিয়মের সাথে। তাদের কাছে ডাইনিং টেবিল আছে। দুপুরে খাবার জন্য 10 আইটেম থাকে। থাকে না শুধু এত আনন্দ, এত হাসি ঠাট্টা। ধারার চোখ ছলছল করে উঠল। ঠিক তখনই তার মনে পড়ল তার ছোট কাকি তার বিয়ের ছবি দেখতে চেয়েছিল। সকালে চেয়েছিল। খাওয়া শেষ করেই সে তার কাছে যেই ছবিগুলো ছিল সেই সব বিমুতে পাঠিয়ে দিল। কিন্তু সে কি আর জানতো এই ছবিগুলোই একদিন তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। আজ রোদের তেজ বড়ই বেশি। আকাশের দিকে তাকিয়ে থাকাও দুষ্কর। হাসুর মা ভেবেছিল ঘরে থাকা মসুরের ডালগুলো সব বের করে উঠানে রোদ দিবে। কিন্তু সকাল থেকে বাড়ির যে অবস্থা তার জন্য সব কিছুই যেন থেমে গেছে। তার ছেলে মনিরের বউ রোকসানা সকাল থেকেই কেঁদে যাচ্ছে। সে নাকি মনিরের ফোনে কোন মেয়ের সাথে মনিরের ঘনিষ্ঠ ছবি দেখেছে। মনিরকে নিয়ে কিছু জিজ্ঞেস করলে সে স্পষ্ট করে তো কিছু বলছেই না, তার উপরে চেঁচামেচি গালাগালি করে বাড়ি মাথায় তুলে ফেলছে। বাড়ির পরিবেশটায় যেন কেমন পাল্টে গেছে। হাসুর মা মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। হাসুও বাড়িতে নেই। এই সমস্যার সে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। খোদেজা এসেছিল প্রতিবেশী হাসুর মার কাছে রান্নার জন্য কিছু সরিষা চাইতে। এসে দেখল মনির বউয়ের সাথে কি নিয়ে যেন চেঁচামেচি করে বাইরে চলে গেল। হাসুর মাও ঘরের সামনের খুঁটির সাথে উদাস মনে হেলান দিয়ে রয়েছে। মনিরের কথার ধরন দেখে খোদেজা ব্যাপারটা কিছুটা আঁচ করতে পারল। তাই আর কিছু না কেটে চুপচাপ সেখানে থেকে চলে এলো সে। নিজের দাওয়ায় এসে আকাশের দিকে তাকিয়ে বেলা বোঝার চেষ্টা করল। তার ছেলে আর ছেলের বউ গেছে শহরে। না জানি আসতে আসতে কতক্ষণ লাগে। গ্রামের পথে আসতেই শুদ্ধ খেয়াল করল সরকারি দপ্তর থেকে কিছু লোক এসে পাকা সড়কে কিছু ফিতা নিয়ে কি যেন মাপামাপি করছে। এই সড়কের পাশ দিয়ে চলে যাওয়া অঞ্চলে মাঝে আরেকটা রাস্তা পাকা করা হবে। তার এই পরিকল্পনা চলছে। শুদ্ধ উপলব্ধি করল রূপনগর আর তাদের আশেপাশের গ্রামগুলোতে উন্নয়নের ছোঁয়া খুব ভালো মতোই লেগেছে। গ্রামের মধ্যে পাকা রাস্তাঘাট, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, কলেজ ইত্যাদি সবই আছে। গ্রামটি শহরের কাছ ঘেঁষে হওয়াতে সব সুযোগ ভালো মতো পাচ্ছে তারা। এই তো বছর কয়েক আগেও তো শুদ্ধ যখন উচ্চ শিক্ষার জন্য গ্রাম ছেড়ে শহরে গিয়েছিল তখনও তো এই গ্রামের অবস্থা এতটা ভালো ছিল না। রাস্তাঘাট ছিল কাঁচা। বর্ষাকালে বৃষ্টি এলে রাস্তা কর্দমাক্ত হয়ে হাঁটার মতো অবস্থাও থাকতো না। আজ সেখানে সবকিছু কত সুন্দর। কিন্তু শুধু রাস্তাঘাট পাকা হলেই কি তাকে উন্নত বলা যায়? আসল উন্নতি তো তখন হবে যখন এই গ্রামের মানুষের চিন্তা চেতনার দুয়ার হবে বিস্তৃত, অজ্ঞতা মুক্ত ও কুসংস্কারহীন। সেই উন্নতির রূপনগরে কতটা হয়েছে তা ঠিক শুদ্ধ জানা নেই। অটো থামিয়ে অটোচালক অন্যদের সাথে কথা বলে জানতে পারল এই রাস্তা দিয়ে যেতে হলে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। শুদ্ধ ভীষণ বিরক্ত বোধ করল। এমনিতেই ধারাকে নিয়ে তার বন্ধুর কাছে 2 ঘন্টার মতো পড়িয়ে তারপর এসেছে। সাধারণত রোজ বিকেলেই শহরে ধারাকে নিয়ে বন্ধুর কাছে প্রাইভেট পড়াতে যায় শুদ্ধ। আজ তার বন্ধুর বিকেলে কিছু কাজ থাকায় সে পড়া বিকেলে না পড়িয়ে সকালে পড়িয়ে দিয়েছে। রূপনগর থেকে মূল শহর খুব বেশি দূরে নয়। অটোরিকশায় যেতে সময় লাগে 40 মিনিট। যদিও রোজ আসা যাওয়ার জন্য একটু সমস্যাই, তবুও তার বন্ধুকে রাজি করিয়ে যে 2 মাস তার কাছে ধারাকে একা পড়াতে পারছে তাই বেশি। অটোতে বসে থাকতে থাকতে গরমে ঘাম ছুটে যাচ্ছে শুদ্ধ ধারার। অটো থেকে একবার মাথা বের করে রাস্তার দিকে তাকিয়ে শুদ্ধ ধারাকে বলল, চলুন ধারা নেমে যাই। এখানে কতক্ষণ বসে থাকতে হয় না হয়? দেরি হয়ে যাবে। এখান থেকে আমাদের বাড়ি গ্রামের ছোট পথে গেলে খুব বেশি দূরে নয়। তবে যাওয়ার সময় একটা ছোট সাঁকো পড়ে। আপনি সাঁকো দিয়ে যেতে ভয় পান না তো? সাঁকো দিয়ে অনেকবার যাওয়া আসা হলেও ধারার সাঁকোতে একেবারেই যে ভয় লাগে না তা বলা যায় না। তবুও সেই কথাটা সে শুদ্ধকে বলল না। আবার না খোঁচারাজ কোন কথায় পরে এ নিয়ে খোঁচা দিয়ে বসেন। তাই শুদ্ধ কথায় হেসে মাথা দুলিয়ে সে সাইড দিল। অটো থেকে নেমে পড়ে গ্রামের শর্টকাট পথ ধরল তারা। এক একজনের বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় সবাই তাদের কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখতে লাগলো শুদ্ধ সাথে থাকা অচেনা সুন্দরী মেয়েটিকে। ধারার সংকোচ হতে লাগলো। অবশেষে সব বাড়ির সীমানা ছাড়িয়ে যখন তারা মরা খালের কাছে চলে এলো তখনই একটু স্বস্তি হলো ধারার।
কিন্তু তা বেশিক্ষণ টিকল না। সামনে চওড়া খাল, তার উপর দিয়ে সোজা চলে গেছে বাঁশের নরবরে লম্বা সাঁকো। শুধুই আগে চড়ল সাঁকোতে, তারপর ধারা। দুজন মানুষের কদম পড়তেই সাঁকো দুলতে শুরু করে দিল। পায়ের নিচে শুধু একটাই বাঁশ, তাকে আশ্রয় করে যেতে হবে ওপারে। ধরে ধরে হাঁটার জন্য পাশ দিয়ে উপরে আরেকটা বাঁশকে আড়াআড়ি ভাবে স্থাপন করা হয়েছে। সেটাই ভালো মতো হাত দিয়ে ধরে রেখে সাবধান সাঁকো পার হতে লাগলো তারা। সাঁকোটা কেমন যেন পিচ্ছিল হয়ে আছে, বোধহয় একটু আগেই কেউ ভেজা পায়ে পার হয়েছিল। ধারা খুব আস্তে আস্তে পার হতে লাগলো। বুকের মধ্যে হৃদস্পন্দন কিছুটা হলেও বেড়ে গেছে তার। যদিও খালে পানি একদম নেই বললেই চলে, পানির নিচ থেকে আঠালো মাটিও চোখে পড়ছে। খানিক শঙ্কিত মুখে সেদিকে বারবার চোখ দিচ্ছিল ধারা। এখানে একবার কেউ যদি পড়ে একেবারে কাদায় নাস্তানাবুদ হয়ে উঠতে হবে তার। ভাবতে ভাবতেই পা পিছলে গেল ধারার। সে নিজে পড়ল তো পড়লই, সাথে করে বাঁচার জন্য সামনের শুদ্ধ রসাট খামচে ধরায় তাকেও নিয়ে পড়ল। ঝপ করে এক প্রকার বিকট শব্দ হলো খালের সেই কাদা পানিতে। খানিক নাকানি চুবানি খেয়ে দুজনেই সোজা হয়ে হাঁটু গেড়ে বসল পানিতে। কাদায় মাখামাখি ইতিমধ্যেই হয়ে গেছে তারা। শুদ্ধ বলল, এটা কি হলো ধারা? হাত দিয়ে চুলের কাদা পরিষ্কার করতে করতে ধারা বলল, আমি কি জানি? আমি কি ইচ্ছে করে করেছি? আপনার সাঁকোতে সমস্যা হলে সেটা আমাকে আগে বলবেন না? বললে কি হতো? সেই তো আপনি আবার আমাকে পরে এটা নিয়েও ঠাট্টা করতেন। তাই বলিনি। ঠাট্টার ভয় কাদায় মাখামাখি হওয়া আপনার বেশি উপযোগী মনে হলো। কি অদ্ভুত! আচ্ছা, আপনার কি খুন পড়ে যাওয়ার রোগ আছে? এই নিয়ে আপনি আমার সামনে ঠিক কবার পড়লেন বলুন তো? চোখে ঠাট্টার ভাব ফুটিয়ে শুদ্ধ ধারার দিকে তাকিয়ে রইল। ধারা মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, ওই যে শুরু হয়ে গেল। খোঁচারাজ ইজ ব্যাক। ধারা তাড়াহুড়ো করে উঠার চেষ্টা করতে আঠালো মাটির চুম্বকে আবার বসে পড়ল। সামনে আগানো তো দূর, এক পা তুলতে গেলে আরেক পা দেবে যায়। দেখি মহা সমস্যা। খানিক এমন ভাবেই চেষ্টা মেষ্টা চালিয়ে ধারা ক্লান্ত হয়ে বসে পড়ে কাদো কাদো মুখে বলল, এ মা, এ তো উঠাই যাচ্ছে না। এভাবে কি কাদার মধ্যে আটকে থাকবো নাকি? এখন কি হবে? শুদ্ধ নির্বিকার গলায় বলল, কি আর হবে? এখানেই একটা সংসার পেতে বসবো। 2-3টা বাচ্চা কাচ্চা পয়দা করব। তারাও এই কাদার মধ্যেই মনের আনন্দের লুটোপুটি খেলবে। আমাদের কাদায় মাখানো সুন্দর লুটোপুটি সংসার দারুণ হবে কিন্তু। কি দারুণ না ধারা? ধারা কটমট করে শুদ্ধ দিকে তাকালো। নির্লিপ্ততা ভাব নিয়ে বসে রইল শুদ্ধ। ধারা আবারও একদম খুঁটোপুটি করে উঠার চেষ্টা করলে শুদ্ধ বলল, এমন ভাবে উঠলে কোনোদিনও উঠতে পারবেন না ধারা। এই বলে শুদ্ধ খুব আস্তে আস্তে উঠে দাঁড়ালো। এক পা সাবধানে সামনে বাড়িয়ে আবার অনেকক্ষণ পর আরেক পা বাড়ালো। তারপর ধারার দিকে হাত বাড়িয়ে বলল, এভাবে উঠুন। শুদ্ধ হাত ধরে ধারা এরপর সাবধানেই খাল থেকে উঠে এলো। এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় যেকজনই তাদের দুজনকে দেখলো মুখ হা করে তাকিয়ে রইল। এমন ভরদুপুরের দুজন কাদায় মাখা মানব মানবীকে দেখলে যে কারোরই অবাক হবার কথা। বাড়ির কাছে আসলে খোদেজা ওদের দুজনকে দেখে ভূত দেখার মতোই চমকে উঠল। তারপর সব ঘটনা শুনে হাসতে হাসতে বলল, আগে গোসল করে পরিষ্কার হয়ে নে তোরা, তারপর বাকিটা শুনব। কি যে করিস না তোরা? চুলায় রান্না বসানো ছিল তার, তাই তাড়াতাড়ি সরতে হলো তাকে। খোদেজা রান্নাঘরে চলে গেলে শুদ্ধ ধারা চলে এলো পুকুর পাড়ে। সকালে শহরে যাবার আগে দুজনেই গোসল সেরে জামাকাপড় পুকুর পাড়ে তারের উপর রোদে শুকাতে দিয়েছিল। গোসলে ঢোকার আগে তা সেখানে থেকে নেবার জন্য দুজনে যখন একসাথেই হাত বাড়ালো তখন শুদ্ধ বলে উঠল, আপনি এখন জামাকাপড় নিচ্ছেন কেন? গোসলখানায় এখন আমি যাবে? ইস, বললেই হলো। আমি আগে জামাকাপড় নিতে এসেছি তাই আমি যাব। জি না, আপনি আগে না, আমরা দুজনে একসাথেই নিয়েছি। তাহলে আপনি আগে যেতে চাচ্ছেন কেন? কারণ দোষটা আপনার। আপনি আমাকে টেনে না ধরলে তো আর আমি খালে পড়তাম না। আচ্ছা, আর আপনি যদি ওই শর্টকাটে না আসতে চাইতেন তাহলে আমরা কেউই খালে পড়তাম না। তাই মূল দোষটা আপনার। বললেই হলো। আমি তো আপনাকে আগে জিজ্ঞাসা করেই নিয়েছিলাম সাঁকোর ব্যাপারে। কিন্তু আপনি তখন হিরো সাজার জন্য, ওপস, সরি, হিরোইন সাজার জন্য কিছু বলেননি আর আমাদেরকে খালে পড়তে হয়েছিল। যুক্তিতে হেরে যাবার মুখোমুখি হতেই ধারা কথা ঘুরিয়ে বলল, তাতে কি হয়েছে? এমনিতে তো কত বড় বড় কথা বলেন। লেডিস ফার্স্ট, এটা জানেন না? তাই আমি আগে যাব।
পাশের টলমলে পুকুরের পানির দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি ঠোঁটে চেপে শুদ্ধ ধারাকে জিজ্ঞেস করল, ধারা, আপনি সাঁতার পারেন? নিজের ঠাট বজায় রেখেই ধারা দ্রুত জবাব দিল, হ্যাঁ, সিরিয়াসলি, হ্যাঁ, শিওর তো। বারবার একই প্রশ্ন করায় ধারা কপট বিরক্তের স্বরে বলল, আরে হ্যাঁ বাবা হ্যাঁ, এখন এইটাও কি আপনাকে করে দেখাতে হবে? শুদ্ধ নির্লিপ্ততার স্বরে বলল, তাহলে তো মন্দ হয় না। কথার সারমর্ম বোধগম্য না হতেই 1 সেকেন্ডের মধ্যেই ধারাকে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে শুদ্ধ এক ধাক্কায় পুকুরে ফেলে দিল তাকে। তারপর নিজেও ঝাঁপ দিয়ে পুকুরে পানিতে গিয়ে পড়ল। পুকুরের স্বচ্ছ টলমলে পানি থেকে মাথা তুলে নিজেকে ধাতস্থ করে ধারা হতভম্ব গলায় বলল, এটা কি হলো? মাথার ভেজা চুলগুলোকে হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে নির্বিকার গলায় শুদ্ধ বলল, আপনাকে পানিতে ফেলে দিলাম। কেন? এভাবে আগে পরে যাওয়া নিয়ে ধাক্কাধাক্কি না করে একটা সঠিক সমাধানে যাওয়া ভালো নয় কি? কাদায় মাখামাখি যেহেতু দুজনে একসাথে হয়েছি, কাদা থেকে ছাড়াছাড়িও তো দুজনের একসাথেই হওয়া উচিত, তাই না? এটা কোন কথা? কিভাবে করতে পারলেন আপনি এটা? আপনি আরেকবার উঠে পাড়ে গিয়ে দাঁড়ান। আমি আবার ধাক্কা দিয়ে দেখাচ্ছি কিভাবে করলাম। বুঝতে পারছি, ধাক্কাটা দেওয়া নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে। এ কারণেই আপনি আরেকবার চাইছেন। নো প্রবলেম। স্পেশালি আপনার জন্য, শুধু আপনার জন্য আমি আরেকবার আমার ধাক্কা দেওয়ার স্টাইলটা আপনাকে দেখাতেই পারি। ধারার আগে গোজগোজ হয়ে একদৃষ্টিতে শুদ্ধ র দিকে তাকিয়ে রইল। দুজনের মধ্যকার দূরত্ব মাত্র 1 হাত। শুদ্ধ নিজেকে পানির উপর ভাসিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে আছেন যে, প্রেমে টেমে পড়ে গেলেন না তো আবার? ধারা মুখ ঘুরিয়ে একটা ভাব নিয়ে বলল, কোনোদিনও না, আমার সিদ্ধান্ত পাকা করাই আছে। শুদ্ধ হেসে বলল, আহারে, আপনার জন্য আমার সত্যিই বড় আফসোস হয়। জীবনের প্রথম একটা সিদ্ধান্ত নিলেন, সেটাও নাকি ঠিকমতো রাখতে পারবেন না। কেন রাখতে পারবো না কেন? শুদ্ধ সারাক্ষণ কোন মেয়ের চোখের সামনে থাকবে আর তার প্রেমে সে পড়বে না, এমনটা তো কখনো হয়েছে বলে মনে হয় না। বলা তো যায় না, হয়তো ইতিমধ্যে আপনি আমার প্রেমে পড়ে গেছেন। ধারা ভাব নিয়ে বুকে আড়াআড়ি ভাবে দুহাত গুজে দাঁড়িয়ে বলল, ভুল ধারণা আপনার। ধারার কথা শেষ হতে না হতেই শুদ্ধ হঠাৎ বলে উঠল, আরে ধারা, আপনার পেছনে তো একটা সাপ। ধারা, ও মাগো, বলে লাফিয়ে উঠে শুদ্ধ একদম কাছে ঘেঁষে দাঁড়ালো। সেই কাণ্ড দেখে শব্দ করে হেসে উঠল শুদ্ধ। দুপুরের সোনার রাঙা রোদের ঝিলিকে তার টোল পড়া গালের হাসি ধারার মনে এক সুভাষিত মাতাল হাওয়ার পরশ বুলিয়ে গেল। শুদ্ধ বলল, আপনার ভীতু অভ্যাসটা বোধহয় কখনোই যাবে না, তাই না ধারা? নাকি এটাও জানেন না, মানুষ যেমন সাপকে ভয় পায় তেমন সাপও মানুষকে ভয় পাও? এমন পুকুরের মাঝখানে ঝাঁপিয়ে পড়া মানুষের কাছ দিয়ে সাপ কখনো এসে বসে থাকবে না। ধারা মুখ ফুলিয়ে বলল, জানি আমি। জানেন যদি তাহলে এমন করে আমার বুকে লাফিয়ে আসলেন কেন? নাকি চোখের সামনে এমন একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে হুঁশ থাকে না? আমার তো সন্দেহ হচ্ছে, সাপের ভয় পাওয়া একটা বাহানাই না ছিল। আসল উদ্দেশ্য হচ্ছে আমাকে জড়িয়ে ধরতে চাওয়া। রাগে দুঃখে ধারা পারলে তখন নিজের চুল নিজে ছিঁড়ে, সাথে শুদ্ধটাও। সে এক ঝাটকায় শুদ্ধর থেকে সরে যেতে চাইল, কিন্তু বাদ সাধল তার অবাধ্য চুল। শুদ্ধ শার্টের বোতামের সাথে এমনভাবে পেঁচিয়ে গেছে যে ধারাকে আবারও টান খেয়ে শুদ্ধ কাছেই থাকতে হলো তাকে। শুদ্ধ সেখানে তাকিয়ে অবাক হওয়ার ভান ধরে বলল, কোন ফাঁকে আবার এটাও করে রেখেছেন? হায় আল্লাহ, আরও কত কি যে দেখব। আপনি কি একটু চুপ থাকবেন? আমাকে আমার চুলটা ছাড়াতে দিন, নয়তো আমি কিন্তু আপনার বোতাম সহই ছিঁড়ে নিয়ে যাব। কি দিন চলে এলো ভাই! একা একটা ছেলেকে দেখে মেয়েরা কিভাবে থ্রেট দেয়। ধারা অতি দ্রুত বোতাম থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এতক্ষণ চোখের সামনে নিজের বউয়ের রাগে গজগজ মূর্তিরূপ শুদ্ধ বেশ ভালোই উপভোগ করছিল। ধারার এমন রূপ খুব কমই দেখা যায়। এমনিতে তো মেয়েটা এতটাই শান্ত যে, যে যাই বলুক কারোর সাথে তাকে কখনো রাগ করতেও দেখা যায় না। তাই এমন সুযোগ যখনই শুদ্ধ হাতে আসে তার সঠিক ব্যবহার না করে শুদ্ধ ছাড়ে না। তাড়াহুড়োয় ধারা ঠিকমতো চুল ছাড়াতে পারল না, বরং আরও পেঁচিয়ে যেতে লাগলো। চুলে টান পড়ে ব্যথা হতে লাগলো তার। তা দেখে শুদ্ধ ধারাকে থামিয়ে দিল। ধারার মাথাটা দুহাত দিয়ে আস্তে করে সোজা রেখে নিজে ছাড়িয়ে দিতে লাগলো তার চুল, খুব সাবধানে, যাতে এতটুকুও ব্যথা না পায় ধারা। অপলক সেই যত্নবান শুদ্ধ দিকে তাকিয়ে রইল ধারা।
এমনিতে তো মানুষটা কত ভালো, ধারার কতটা খেয়াল রাখে। শুধু মাঝে মধ্যেই অমন হুটহাট শয়তানিটা চেপে বসে ধারাকে শুধু রাগিয়ে দেয়। কিন্তু সত্যি কি ধারার রাগ হয়, নাকি মিছে রাগের আশ্রয় অন্তরের কোন এক গোপন কোণে মনে মনে এই মুহূর্তগুলোর জন্যই অপেক্ষা করে থাকে তার অবচেতন মন। দুপুরের খাবার শেষে খোদেজা একটা কাঁথা নিয়ে সেলাই করতে বসল। শুদ্ধ ধারাও তখন সবেই খেয়ে উঠেছে, এখনো রুমে যাওয়া হয়নি তাদের। তখন সদর দরজা ঠেলে ভেতরে আসে তার আরেক প্রতিবেশী আমেনার মা নায়র আশা তার মেয়ে। এসে খোদেজার পাশে বসে কথায় কথায় সকল পাড়া প্রতিবেশীর দৈনিক বিবাদের ফিরিস্তি খুলে দেয়। পাশের বাসার মনির আর রোকসানার কথায় আসতেই তার গলার স্বর খাদে নেমে যায়। তারা সবটা জানে না, বাড়ির পরিবেশ পর্যবেক্ষণ করে নিজ মনে কিছু মনগড়া কারণ ধরে নিয়েছে তারা। তারই সূত্রে ইনিয়ে বিনিয়ে সে খোদেজাকে বলতে লাগলো, বুঝছো খোদেজা, মাইন্সের ব্যাপার স্যাপার আমি না একদমই বুঝতে পারি না। আমরাও স্বামীর ঘর কইরা আসতাছি, কই আমরা তো কোনোদিন এমন করি নাই। মনির একটু কি না কি রাগারাগি করছে, এর লেগা দিনভর মনিরের বউ কান্নাকাটি লাগাই দিচ্ছে। আসলে দোষটা মনিরেরও আছে। এরাই প্রথমে লাই দিয়া বউগো মাথায় উঠায় রাখে, পরে আর শাসন করতে পারে না। দেখো না, ওই বাড়ির আবুলের কানকারখানা। ও বউয়ের প্রথম বাচ্চা হইল মতন কি করল। বউয়ের বাচ্চা হইছে দেখা সে যায় কলস নিয়া পানি আনতে, আবার কিনা উঠান চারু দেয়। কি জানি বাপু, এমন মাইগ্রা স্বভাব আমাগো ঘরের বেড়াগো ভিতরে নাই। কি কস আমে না? মায়ের তাল পেয়ে মেয়ের মুখ বেঁকিয়ে বলতে লাগলো, হ গো মা, এইসব আমাগো ভিতরে নাই। আমার ভাইরে দেখছেন খোদেজা চাচি, সে তো এক গ্লাস পানিও ঢাইলা খাইতে পারে না, আবার নাকি এগুলা করব। আজ পর্যন্ত রান্নাঘরের সীমানাতে পাড়াও দিয়া দেখে নাই। বাইরে থিকা আয়সা শার্ট খুইলা সেখানেই রাখা দিব। আজ পর্যন্ত ধুইয়া দেখছে কি না সন্দেহ। কিছু বললে বলবে সে কি মাইগা, নাকি যে মেয়েদের কাজ করবে। তার আবার তেজ আছে। কথা শেষ করে আমেনা আর তার মা দুজনেই তৃপ্তির সাথে হাসল। তাদের ছেলে আর ভাই যে ভবিষ্যতে বউ পাগল হবে না এতেই তাদের প্রশান্তি। শুদ্ধ এতক্ষণ সবটাই শুনছিল। তাদের হাসির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্মিত হেসে বলল, আমেনা আপা, আপনার মায়ের কথা বাদই দিলাম, তিনি আগেকার দিনের মানুষ। কিন্তু আপনি নাকি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছিলেন। স্কুলে তো আমাদের মানুষের লিঙ্গভেদ পড়িয়েছিল, কাজেরও লিঙ্গভেদ আছে কি না কখনো পড়িয়েছিল কি? আপা, বেয়াদবি নিবেন না। আপনি যা বললেন আমি তার সাথে ঠিক একমত হতে পারলাম না। আপা শুনুন, মানুষের মধ্যে জেন্ডার আছে, কাজের কোন জেন্ডার থাকে না। যেটা থাকে সেটা হলো ক্ষমতা। আসল কথা হলো কে কি করতে পারে, কার কতটুকু ক্ষমতা আছে। আর কোন কাজ করতে না পারা কখনোই কোন গর্বের বিষয় হতে পারে না। আপনার ভাই কোন গর্বের কাজ করছে না আপা, তাকে এখনই সময়ে থাকতে উচিত দুই গালে দুইটা ঠাস করে চটকানা দেওয়া। আর বলা, নিজেদের কাজ নিজে করাই কোন মাইগ্রা স্বভাব হতে পারে না। তাহলে যদি একটু সঠিক পথে আসে। আমেনা আর তার মায়ের মুখ থমথমে হয়ে উঠল। শুদ্ধকে বলার মতো কোন জুৎসই জবাব তারা খুঁজে পেল না। ধারা শুধু মুখ হা করে শুদ্ধ কথা শুনতে লাগলো। কি করে এত বড়দের সামনে কত সুন্দরভাবে শুদ্ধ তার নিজের ধারণা রেখে দিল। ঠিক তখনই বাইরে থেকে ভীষণ হট্টগোলের আওয়াজ এলো। সবাই বাইরে বেরিয়ে এসে দেখল হাসুদের বাড়িতে ভীষণ ঝামেলা হচ্ছে। রোকসানা বাবার বাড়ি যাবার জন্য ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে। মনির তাকে আটকাবে তো দূর, উল্টো আরও এই হুমকি দিচ্ছে যে রোকসানা যদি আজ এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আর কোনোদিনও ফেরত আসতে পারবে না। সিদ্ধান্ত তার। এই নিয়ে ভীষণ চেঁচামেচি হচ্ছে। শুদ্ধ মনিরকে আটকাতে গেল, রোকসানা খুব চেঁচামেচি করছে। অপরদিকে মনিরও থামছে না। মনিরকে শুদ্ধ শান্ত করে নিয়ে গেল সেখানে থেকে। তার সাথে কথা বলে যা বুঝতে পারল মনিরের কয়েক মাস আগে একটা মেয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠে। যদিও এখন বর্তমানে নেই, মনির সেসব ছেড়ে দিয়েছে। তবুও কিভাবে যেন ওই ছবিটা রয়ে গিয়েছিল ফোনে, তাই দেখে ফেলেছে রোকসানা। সে এ নিয়ে রোকসানাকে কোন কৈফিয়ত দিতে রাজি না বলেই তাকে কিছু বোঝাচ্ছে না। মেয়ে মানুষ কেন এত ঔদ্ধত্য হবে? সবটা শুনে মাথা দুলিয়ে আফসোসের সাথে শুদ্ধ বলল, তুমি কি এটা কোন ঠিক কাজ করেছ মনির ভাই? কিভাবে পারলে ভাবিকে এত বড় ধোঁকা দিতে? দোষটা আগে হোক পরে হোক, এখন থাকুক আর নাই বা থাকুক অন্যায় তো তুমি করেছই। আর এ নিয়ে তুমি ভাবির কাছে মাফ না চেয়ে উল্টো তার সাথেই গালাগালি করছো। মনির বলল, আরে এগুলা তো আগে করছি,
এখন তো বাদ দিয়া দিছি। তাইলে এখন ওয়ে এমন শুরু করছে কেন? ওরে আমার সব কিছু কইতে হইব। শুনো মাহতাব, মায়া মাইনষের বেশি বুঝন ভালো না। শুদ্ধ স্মিত হেসে বলল, আজকে এই কাজটা যদি তুমি না করে ভাবি করতো তাহলে কি তুমি তাকে ছেড়ে কথা বলতে মনির ভাই? একই বিষয়ে ছেলে আর মেয়ের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে কেন বলতে পারো? ভাবির চেঁচামেচিকে তোমার বাড়াবাড়ি মনে হচ্ছে। এর পেছনের যন্ত্রণাটাকে কি তুমি উপলব্ধি করতে পারছো না? আচ্ছা মনির ভাই, তোমার মনে আছে একবার যে তুমি তোমার দোকানে অনেক বড় লস খেলে? তোমাদের ফসলও সেবার বেশি হলো না। এক প্রকার অভাবেই ডুবে গিয়েছিলে তোমরা। তখনও কি ভাবি তোমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল? নাকি তখনই ছেড়ে গিয়েছিল যখন তুমি একবার অনেক অসুস্থ হয়ে গেলে? ছেড়ে যায়নি তাই তো। কিন্তু আজ একটা মেয়ের সাথে তোমার ছবি দেখে রোকসানা ভাবি তার বাপের বাড়ি চলে যেতে চাইল। তবুও কি তুমি কিছু বুঝতে পারছো না মনির ভাই? সব কষ্ট সহ্য করতে পারলেও ভাবি এই কষ্টটা সহ্য করতে পারছে না। বুঝতে পারছো এটা মেয়েদের কাছে কত ভয়ানক কষ্টের ব্যাপার? বিয়ের পর একটা মেয়ে তো তার স্বামীর উপর বিশ্বাস করেই তার আপন সব কিছু ছেড়ে আসে। বিনিময়ে চায় একটু ভরসা, বিশ্বস্ততা। আমরা কি সেই বিশ্বস্ততাটা তাদেরকে দিতে পারি না? যেই মেয়ে আমাদের জন্য তার সবকিছু ছেড়ে দিল আমরা কি তার জন্য শুধু এতটুকু ছাড়তে পারি না? পারি না একটু অন্য মেয়েদের দিকে না নজর দিয়ে থাকতে? নিজেদের একটু সামলে রাখতে কি পারি না বলো? মনির ভাই, তোমার না একটা ছোট মেয়ে আছে। বিয়ে হওয়ার পর তার সাথে কখনো কল্পনাতেও এরকম হওয়া তুমি মানতে পারবে? মনির এতক্ষণ চুপ করে অপরাধীদের মতো শুদ্ধ বলা প্রতিটা কথা শুনছিল। বয়সে ছোট একটা ছেলের থেকে এসব শোনা তার জন্য ভীষণ লজ্জিত একটা ব্যাপার। সত্যি বলতে নিজের কাজের জন্য অনুতপ্ত বোধ তার আগেও হচ্ছিল। কিন্তু নিজের নকল পুরুষত্ব বোধের গায়ে লাগছিল বলেই নিজের দোষের রাগ রোকসানার উপরেই ছেড়ে দিচ্ছিল। মূলত রোকসানাকে বাপের বাড়ি যাওয়া থেকে আটকাবার জন্যই এরকম হুমকি দিয়েছিল সে। তবুও মুখ ফুটে মাফ চাইতে পারেনি। শুদ্ধ রশেষের কথাটায় হঠাৎ মনিরের বুক কেঁপে উঠল। সে ঝট করে কম্পিত দৃষ্টিতে তাকালো শুদ্ধ দিকে। শুদ্ধ স্মিত হেসে বলল, কি, নিজের মেয়ের বেলায় খারাপ লাগলো তো শুনতে? ভাবিও তো তেমনই একজনের মেয়ে মনির ভাই। মেয়ের জন্য ভালোবাসা সব বাবারই এক। তুমি যখন অন্যের মেয়েকে ভালো রাখতে পারবে ঠিক তখনই নিজের মেয়েকেও অন্যের কাছে ভালো থাকার আশা করতে পারবে। পরকীয়া খুবই জঘন্য একটা ব্যাপার। কোন ব্যাখ্যা দিয়েই তুমি এটাকে জাস্টিফাই করতে পারবে না। যেটা অন্যায় সেটা অন্যায়। তুমি অনেক বড় একটা ভুল করেছ। ভাবি যদি তোমাকে আর কখনো মাফ নাও করে তবুও আমি তাকে কোন দোষ দিতে পারবো না। আঘাতটা যখন বিশ্বাসের উপর এসে হয় তখন বাদবাকি সবকিছুই ঠুনকো হয়ে যায়। ভাবির কাছে গিয়ে মাফ চাও মনির ভাই। যতটুকু দিয়ে মাফ চাওয়া যায় সবটুকু দিয়েই। সে তোমার বউ, তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখো। ভয় পায়ে নয়। মনির অনুতপ্ত মুখে সেখানে থেকে উঠে চলে গেল। উঠোনে দাঁড়িয়ে চেঁচামেচি করা রোকসানার হাত ধরে তাকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে হঠাৎ কেঁদে ফেল। কান্নার শব্দটা বাইরে থেকেও শোনা গেল। রোকসানাও যে ঠান্ডা হয়ে গেছে ভিতরের নীরবতা তাই প্রকাশ করল। একটা প্রশান্তির হাসি নিয়ে পকেট দুহাত গুজে সেখানেই দাঁড়িয়ে রইল শুদ্ধ। ধারা এতক্ষণ অবাক, মুগ্ধ, স্থবির সব অনুভূতি একসাথে নিয়েই তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুদ্ধ কথা শুনছিল। মনির চলে যাওয়ার পরই ধারা শুদ্ধকে এই প্রথম নাম ধরে ডেকে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, শুদ্ধ, আপনি সত্যিই শুদ্ধ।